হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে কিন্তু আমি আজকে তোমাদের সামনে হাজির হচ্ছি প্রায় দীর্ঘ 2 সপ্তাহ পর, কারণ আমার কিছু ব্যক্তিগত সমস্যার জন্যই সাধারণত আমি তোমাদের সামনে হাজির হতে পারিনি। তার জন্য ভীষণই দুঃখিত। কিন্তু তার আগে আমি বলবো যে আমাদের কিন্তু ক্লাস 9-এ যারা পড়ো তাদের কিন্তু সেকেন্ড সামেটিভ পরীক্ষা কিন্তু খুব কাছে, অর্থাৎ দোরগোড়ায়। কিন্তু সেজন্যই আমি তোমাদের বলবো যে আমরা সাধারণত এই ক্লাস 9-এর জীবন বিজ্ঞান এর সাধারণত তৃতীয় চ্যাপ্টার, অর্থাৎ সেকেন্ড সামেটিভের তৃতীয় চ্যাপ্টার সাধারণত জৈবনিক প্রক্রিয়া, আমরা সাধারণত এই যে বইটা জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয়, এই বইটা নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে হাজির হচ্ছি বা হয়েছি। এই বইটার লেখক হলেন মাখন চন্দ্র চৌধুরী, ডক্টর দীনেন ভট্টাচার্য ও ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা, অর্থাৎ এই সাঁতরা পাবলিকেশনের সাধারণত এই বইটা থেকেই কিন্তু আমরা সাধারণত এই তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ জৈবনিক প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি তোমাদের বলবো যে যারা সাধারণত আমাদের এই ভিডিও দেখছো তারা সাধারণত এই বইটি খুলে নিয়ে বসবে। আমি কিন্তু এই বইয়ের কিন্তু টপিক নিয়ে অর্থাৎ টপিক ওয়াইজ কিন্তু আলোচনা করব। কিন্তু তার আগে বলবো যে আমরা যদি বইটা নিয়ে বসে থাকি তাহলে কি হবে, লাইন বাই লাইন আমরা একটু দেখে নেবো, আর টপিক অনুযায়ী কিন্তু আমি আলোচনা করব। সেই আলোচনাটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে যাবে তোমাদের এই সেকেন্ড সামেটিভের পরীক্ষার ক্ষেত্রে। তাহলে আমরা এই জৈবনিক প্রক্রিয়ার কথাই আছে সাধারণত যে উদ্ভিদ আহ, শরীর শরীরবিদ্যা, অর্থাৎ এই উদ্ভিদ শরীরবিদ্যার কিন্তু সালোক সংশ্লেষ অর্থাৎ এই ফটোসিনথেসিস, এই চ্যাপ্টারটা নিয়ে সাধারণত আমি আলোচনা করব। এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণই বড়, কারণ হচ্ছে প্রথম যে চ্যাপ্টারটা আছে সাধারণত সেই চ্যাপ্টারটা থেকে তারপরে চ্যাপ্টারটা একটু হচ্ছে বড়, কিন্তু এই চ্যাপ্টারটা সাধারণত বইয়ের প্রায় অর্ধেকটাই, অর্থাৎ এই জৈবনিক প্রক্রিয়ারই সাধারণত সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ এবং বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টারে কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু আমি আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, এখানে প্রথমেই কোশ্চেন হচ্ছে যে এই সালোক সংশ্লেষের ধারণা, এই সালোক সংশ্লেষটা সাধারণত কি, অর্থাৎ এই সালোক সংশ্লেষটা কে আবিষ্কার করেছিলেন, অর্থাৎ এই 1893 খ্রিস্টাব্দে বিজ্ঞানী চার্লস বার্নেস সাধারণত এই শব্দটি প্রচলন করেন। এই শব্দটি প্রচলন করার সময় তিনি কিন্তু এই শব্দটি কোথা থেকে এসেছিল সেই কথাটাও বলেছেন, যে অর্থাৎ এই ফটোস অর্থাৎ এই যে আলো এবং এই সিনথেসিস অর্থাৎ সংশ্লেষের সমন্বয়ে গঠিত, অর্থাৎ আলোর উপস্থিতিতে খাদ্য সংশ্লেষ হওয়ার এই সালোক সংশ্লেষ বা এইটাকেই সাধারণত বলবো সালোক সংশ্লেষ প্রক্রিয়া বা ফটোসিনথেসিস। তাহলে আমরা বুঝলাম যে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সাধারণত কি আর এটি কোন শব্দ থেকে এসেছে। এবার দেখো রে, আমাদের এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে প্রক্রিয়াটা সাধারণত যে বলছে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সহায়তায় পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করা অর্থাৎ গ্লুকোজ জাতীয় সংশ্লেষিত হয় এবং এই উৎপন্ন খাদ্যে এই সৌরশক্তির আবদ্ধকরণ ঘটে এবং উপজাত বস্তুরূপে জল এবং অক্সিজেনের উৎপন্ন হয়, তাকেই আমরা বলবো সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। তাহলে দেখো, এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা করতে গেলে কি কি দরকার হয়, অর্থাৎ গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেটা দরকার হয়, সেই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ জিনিসগুলো হলো যে প্রথমত সাধারণত দেখো কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডটা সাধারণত আমরা পরিবেশ থেকেই সাধারণত পেয়ে থাকি। কিরকমভাবে, যে আমরা শ্বাসকার্য চালানোর সময় যে বাতাস থেকে অক্সিজেন নিই আর এই পরিবর্তে কার্বন ডাই অক্সাইড বাতাসে ত্যাগ করি। এই কার্বন ডাই অক্সাইড নিয়েই কিন্তু উদ্ভিদ তার দেহে সালোক সংশ্লেষ প্রক্রিয়া শুরু করে। আর সালোক সংশ্লেষ প্রক্রিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ হলো যে জল। এই জল ছাড়া কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কোনো মতেই কিন্তু সম্ভব হয়ে ওঠে না। আর কি দরকার, অর্থাৎ এই সূর্য অর্থাৎ সৌরশক্তি। তাহলে আমাদের এই তিনটে জিনিস, কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে জল এবং সূর্যালোক, এই সূর্যালোক ছাড়া কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কোনো মতেই সম্ভব হয় না। এবার সাধারণত আমরা দেখতে হবে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সাধারণত কোথায় ঘটে। এই স্থানটাকে দেখো, ক্লোরোফিল যুক্ত উদ্ভিদের দেহ, যেমন দেখো সবুজ উদ্ভিদ। দেখো আমরা সবুজ উদ্ভিদ বলে পরিবেশের দিকে তাকালে সাধারণত কত ধরনের গাছপালা দেখতে পাই। আর এই উদ্ভিদগুলোর মধ্যে যাদের পাতা কাণ্ড সবুজ অর্থাৎ সবুজ অংশে, সেটা হতে পারে কি কি পাতা কাণ্ড আর কি বিন্দু, অর্থাৎ বিন্দু মানে বোটা হতে পারে। এই বিন্দুতেই সাধারণত সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয়। এক কথায় বলা যেতে পারে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সাধারণত উদ্ভিদ দিয়ে সবুজ অংশেই সাধারণত হয়ে থাকে। এবার দেখো উদ্ভিদ কি করে, অর্থাৎ পরিবেশ থেকে কি করে আমাদের ছেড়ে দেওয়া, অর্থাৎ আমরা শ্বাসকার্যের ফলে যে কার্বন ডাই অক্সাইড বাতাসে ত্যাগ করছি তাকেই নির্ভর করে সাধারণত উদ্ভিদ
আর মূল দ্বারা শোষিত জল নেবে। অর্থাৎ জল কোথা থেকে পাবে? অর্থাৎ মাটির মধ্যে জলের প্রধান উৎস। এইখান থেকেই উদ্ভিদ কিন্তু জল সংগ্রহ করে। আর সূর্যালোকের উপস্থিতিতে সাধারণত তার ক্লোরোফিল যুক্ত অংশে অর্থাৎ পাতায় সাধারণত ক্লোরোফিল যুক্ত বেশি হয়। সাধারণত এই সবুজ অংশেই সাধারণত উদ্ভিদ খাদ্য উৎপাদন করে। এবার দেখো এই খাদ্য উৎপাদন করে উদ্ভিদের কোথায় কোথায়? উদ্ভিদের পাতা হতে পারে, ফুলের বীতি, সবুজ পাপড়ি যেমন শালুক ফুলের কাণ্ড, ফণিমনসা, লাউ, কুমড়ো, সবুজ উদ্ভিদ, হ্যাঁ, যেমন হচ্ছে গুলঞ্চ, সবুজ শৈবাল, স্পাইরোগাইরা, মস, ফান, এককোষী, হ্যাঁ, জীব, ইউগ্লিনা প্রভৃতির দেহেই কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা হয়ে থাকে। তাহলে দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কোথায় সাধারণত হয়ে থাকে? সবচেয়ে বেশি কোথায় হয়ে থাকে? পাতার মেসোফিল কলায় সালোক সংশ্লেষের প্রধান স্থান। এই কোশ্চেনটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম কোশ্চেন হলো সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কাকে বলে, এই শব্দটি কোথা থেকে এসেছে। এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় খুবই আসার মতন। আর দেখো কত সালে কোন বিজ্ঞানী এটা সাধারণত প্রমাণ করেছিলেন, আর সালোক সংশ্লেষ করতে গেলে কি কি দরকার সেটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। আর সেই গুরুত্বপূর্ণ তিনটি জিনিস সাধারণত কোথা থেকে পায়? উদ্ভিদ পায় পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড আর সূর্যের আলো প্রকৃতি থেকে। অর্থাৎ সূর্য হচ্ছে প্রধান শক্তির উৎস, সূর্য লাগবে। আর মূল দ্বারা মাটিতে জল, অর্থাৎ উদ্ভিদ তার মূল দ্বারা মাটি থেকে জল শোষণ করে এবং জলের মধ্যে সেই খাদ্য অংশ লুকিয়ে থাকে। সেই অংশটাই সেহেতু পাতায় পাঠিয়ে দেয় এবং পাতা সূর্যালোকের উপস্থিতি, ক্লোরোফিলের সহায়তায় আর কার্বন ডাইঅক্সাইড নিয়ে সাধারণত খাদ্য উৎপাদন করে। তাহলে আমরা এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সাধারণত কোথায় কোথায় হতে পারে সেটাও একটু আলোচনা করেছি। এবার আমি চলে যাব যে পরে পরে দেখো এই যে সূর্যালোক সাধারণত যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থগুলি যেমন যে অক্সিজেন উৎপন্ন হয় এবং তার প্রধান উৎসই জল। তাহলে অক্সিজেন মানেই তার মধ্যে জল লুকিয়ে থাকে। কিন্তু দেখো এখানে আরো কতগুলো ছোট ছোট কোশ্চেন দেখো এসে যাচ্ছে যে সালোক সংশ্লেষের উপযুক্ত গ্লুকোজ অর্থাৎ সি C6H12 O6 কার্বন ও অক্সিজেন পরিবেশের CO2 থেকে গৃহীত এবং অঙ্গার আত্মীকরণ ঘটায়। সুতরাং CO2 ব্যতি রেখে সালোক সংশ্লেষ অসম্ভবই হয়ে দাঁড়ায়। তাহলে এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপর দেখো এবার দেখো আমরা আসবো যে তার পরের দিকে যে সাধারণত সালোক সংশ্লেষের রঞ্জক পদার্থ যেমন ক্লোরোফিল যুক্ত অর্থাৎ ক্লোরোফিল সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক। এছাড়াই ক্যারোটিনয়েড সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে। আর সাধারণত এক্ষেত্রে এই ফাইকোভিলেন নামক এই রঞ্জক কণা উপস্থিত থাকে। এছাড়া কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া কেউ মতেই সম্ভব হয়ে ওঠে না। তাহলে দেখো এর পরে থেকে গুরুত্বপূর্ণ দেখো 1905 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম প্রমাণ করেন সালোক সংশ্লেষ প্রক্রিয়া দুটি পৃথক পর্যায়ে সম্পন্ন হয়, অর্থাৎ আলোক নির্ভর দশা। তাহলে দেখো আলোক নির্ভর দশা বা আলোক দশা, এই আলোক নির্ভর দশা নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা, এই দুটো দশা কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাধারণত হয়েই থাকে। তারপরে দেখো আমরা চলে যাব এই দিকে গুরুত্বপূর্ণ আরো কিছু রয়েছে। দেখো যে এই যে সালোক সংশ্লেষ অর্থাৎ আলোক নির্ভর দশা, দেখো এই সালোক সংশ্লেষের আলোক দশা সূর্যালোকের উপস্থিতিতে এই ক্লোরোপ্লাস্টের গ্রানের মধ্যে উৎপন্ন হয়। এই দশাটি আলোর উপস্থিতিতে ঘটে বলে সালোক সংশ্লেষের এই প্রক্রিয়াটি আলোক রাসায়নিক বিক্রিয়া বলে থাকে। তাহলে আলোক বিক্রিয়ার প্রধান উপাদানগুলো হলো সূর্যালোক, জল এবং ক্লোরোফিল। এছাড়া কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া সাধারণত কোনো মতে সম্ভব হয়ে ওঠে না। তারপরে দেখো এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি দেখেছি যে এই দেখে দেখো প্রথম দিকেই আছে সাধারণত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো। দেখো এখানে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু লুকিয়ে রেখেছে। দেখো সেই লুকিয়ে রাখা কোশ্চেন হচ্ছে এডিপি অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট, এই কিন্তু অ্যাব্রিভিয়েশন কিন্তু আসতেই পারে। আর দেখো NADP অর্থাৎ নিকোটিনামাইড অ্যাকর্ডিক সাধারণত ক্লোরাইড ফসফেট, এটাও কিন্তু আসতে পারে। আর RUBP এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে দেখো এই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো যদি আমরা একটু পড়ে নিতে পারি তাহলে কিন্তু এই সালোক সংশ্লেষের চ্যাপ্টারটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। এবার তারপরে আমরা আসবো আরেকটুখানি যে দেখো আলোক দশা আমরা পড়েছি। আর তারপরে দেখো আলোক নিরপেক্ষ আমরা চলে আসবো সেই 57 পাতায়। দেখো আলোক নিরপেক্ষ দশা, তাহলে সালোক সংশ্লেষের সাধারণত আলোক দশার পরেই এই দশাটি ক্লোরোপ্লাস্টের স্টোমা অঞ্চলে ঘটে। এই দশায় কোনো প্রয়োজন হয় না বলে একে বলে আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা। তাহলে আলোক দশা, আলোক নিরপেক্ষ দশা, অন্ধকার দশা। তাহলে এই অন্ধকার দশার বৈশিষ্ট্য হলো কার্বন ডাই অক্সাইডের সংযোগ এবং শর্করা উৎপাদন। অর্থাৎ বিজ্ঞানী ব্ল্যাকম্যান
1905 খ্রিস্টাব্দে প্রথম অন্ধকার বিক্রিয়াটি লক্ষ্য করেন বলে একে বলা হয় ব্ল্যাকম্যান বিক্রিয়া বলে। তাহলে এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবং বিজ্ঞানী ক্যালভিন সর্বপ্রথম অন্ধকার দশার এই ধাপগুলি বর্ণনা করেন। এই ধাপগুলি চক্রাকারভাবে অনুষ্ঠিত হয় এবং একে সাধারণত কেলভিন চক্র বলা হয়ে থাকে। এই চক্রে প্রথম উৎপাদিত স্থায়ী জৈব যৌগ পিজিএ একটি C3 গৌণ, তাই একে এই চক্রকে সাধারণত C3 এর চক্র বলা যেতে পারে। এই কোশ্চেনটাও কিন্তু ভীষণই ভীষণই গুরুত্বপূর্ণ। তা দেখো, এবার আমরা চলে আসবো আরো গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে, টপিকগুলোর দিকে। দেখো, এই যে খনিজ পুষ্টি, এবার দেখো এই খনিজ পুষ্টি কিন্তু একটা গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, এই যে মাইক্রো মাইক্রো মৌলিক উপাদান সম্পর্কে ধারণা। তা দেখো, প্রাণী দেহ গঠন পুষ্টি সাধনের জন্য বিভিন্ন মৌলিক উপাদানের প্রয়োজন হয়। এই মৌলিক উপাদানগুলো এই সব পুষ্টি উপাদানকারী জীবদের কোষ গঠন আর বিপাক নিয়ন্ত্রণ, ক্লোরোফিল সংশ্লেষ ইত্যাদি কার্যে অংশগ্রহণ করে। এই উপাদানগুলি কম বেশি হলে উদ্ভিদ অর্থাৎ জীব দেহে নানা প্রকার রোগ লক্ষণ প্রকাশ পায়। তো আমাদের শরীরে সাধারণত কিছু ডেফিসিয়েন্সির কারণে যেমন রোগ হয়, উদ্ভিদেও কিন্তু এই রোগগুলি সাধারণত লক্ষ্য করা যায়। তো উদ্ভিদের এই অপরিহার্য পরিপোষকগুলিকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন হচ্ছে অতিমাত্রিক ও স্বল্পমাত্রিক। তা সাধারণত এই মাইক্রো উপাদানগুলো সাধারণত যে পরিপোষক মৌলগুলি উদ্ভিদ দেহে তুলনামূলকভাবে বেশি পরিমাণ থাকে, তাতে অতিমাত্রিক পরিপোষক বা মাইক্রো পরিপোষক বলে। তো উদ্ভিদের এই মাইক্রো পরিবেশক মৌলগুলি হলো CHO, NPK, GKS, MgO, Ca। এই উপাদানগুলি কিন্তু থাকবে। আর মাইক্রো উপাদানগুলি সাধারণত যে পরিপোষকগুলি উদ্ভিদ দেহে অতি অল্প পরিমাণ লাগে এবং উদ্ভিদ এদের পরিমাণ 0.1 গ্রাম অর্থাৎ গ্রাম শুষ্ক ওজন বা তার কম, তাদের এই স্বল্পমাত্রিক পরিপোষক বা মাইক্রো পরিপোষক বলে। এগুলিকে কি FeZn, MnB, CuMO2Cl এবং Ni। এই 8টি মৌলের মধ্যে আয়রন অর্থাৎ Fe সর্বাধিক মাত্রায় থাকে, প্রায় 0.1 গ্রাম শুষ্ক ওজন। তাই অনেকে একে মাইক্রো পরিপোষক এর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। এই মাইক্রো উপাদানগুলি অত্যন্ত পরিমাণে লাগে বলে এদের ট্রেস এলিমেন্ট বলা হয়ে থাকে। তাহলে দেখো, আমরা এই সাধারণত যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে দশাগুলি যে জিনিসগুলো ছাড়া কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া কোনো মতেই সম্ভব হয় না, সেই টপিকটা নিয়েই সাধারণত একটুখানি আলোচনা করলাম। আমরা কিন্তু আবার পরে আরও বড় ভিডিও আমি নিয়ে তোমাদের সামনে হাজির হব। তার আগে আরেকটুখানি আমরা দেখব যে উদ্ভিদদের এই অপরিহার্য খনিজ পদার্থ সাধারণত কাজ কি। তা দেখো, যে এই যে মোটোপ্লাজম গঠন, বিজ্ঞানী হাক্সলে সাধারণত 1968 খ্রিস্টাব্দে এই প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি রূপে বর্ণনা করেছেন। আমরা দেখো, উৎসেচক গঠন, বিভিন্ন মৌল বা আয়রন উৎসেচক বা ফসফেট রূপে সাধারণত কাজ করে। এই উৎসেচকগুলি বিক্রিয়া ত্বরান্বিত করে Zn মৌল কার্বলিক অ্যানহাইড্রস বা অ্যালকোহল ইত্যাদির সঙ্গে যুক্ত হয়ে Mg2 আর হেক্সোকাইনেজেন বা কোফ্যাক্টরস রূপে কাজ করে। এবং দেখো, তারপরে এসে জারণ বিজারণ প্রক্রিয়া, তারপরে একটা অবিশ্রবণীয় ভারসাম্য, ক্লোরোফিলের সংশ্লেষ। এই ক্লোরোফিলের সংশ্লেষ দেখো, ম্যাগনেসিয়াম Mg ক্লোরোফিল অণুর কেন্দ্রীয় ধাতু হিসেবে থাকে, ক্লোরোফিলের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া কিন্তু দেখো, দস্তা Zn লৌহ Fe মৌলগুলিও ক্লোরোফিল সাধারণত সংশ্লেষে অংশ নেয়। আর দেখো, এই রাফার ক্রিয়া মাটি থেকে শোষিত অধিকাংশ খনিজ লবণেই কোষের অম্লতার পরিবর্তন ঘটায়। এই কার্বনেট ফসফেট যৌগগুলি রাফার রূপে কাজ করে, অর্থাৎ প্রোটোপ্লাজমের
পিএইচ পরিবর্তনে বাধা দেয়। আমরা সাধারণত এর পরের ভিডিওতে সাধারণত এই বাষ্পমোচন বা প্রশোধন পর্যায়ক্রমে আমি এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের সামনে হাজির করব। তোমরা সবাই কিন্তু অবশ্যই এই ভিডিওগুলো অবশ্যই দেখবে। আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু ভিডিওটি দেখার পরে কি করবে, একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে কি হবে, বন্ধুরাও কিন্তু সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, অর্থাৎ তারা সক্রিয় হয়ে উঠবে এবং নাম্বারটা বেশি পাবে। আমিও কিন্তু এরকম লাইক দিলে পরে সাধারণত কি হবে, আমিও ভীষণভাবে মোটিভেটেড হব আর এইরকম নানান গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।